আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত গুণীজন, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনার অগ্রযাত্রা শুরু করতে চাই। আজকে একটি আমি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে গত কয়েকটি লাইভে বলেছি যে ছন্দের আলোচনা যখন শুরু করব তখন কিন্তু সকল বিষয় ক্লিয়ার এবং খোলাসা করে দেব। তো সেই ধারাবাহিকতায় আজকের এই লাইভটি আজকে ছন্দের আলোচনার ১ম পর্ব। আশা করা যায় এই আলোচনাটি ছন্দে ছন্দ সংক্রান্ত আলোচনাগুলো হয়তো ১-২ লাইভে শেষ করা যাবে না। তো যাই হোক আমরা এ থেকে ১-২ পর্বের মধ্যে বেসিক বিষয়গুলি জানতে পারবো। এখানে মূল বিষয় কোনগুলি সে বিষয়গুলো জানতে পারবো। তো যারা থাকবে তারা হয়তো আমি যতটুকু বোঝাতে পারি এ থেকে উপকৃত হবে। ওয়ালাইকুম আসসালাম শাহিদ ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অভিনন্দন। আপনার প্রতি ভালোবাসা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। আল্লাহ তাআলা আমাকে অশেষ রহমতে ভালো রেখেছে। হ্যাঁ, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি আজকের প্রোগ্রামটি সাকসেস করতে পারি এবং পাশে থাকবেন। কখনো সাউন্ড সমস্যা হলে অবশ্যই জানাবেন। সাউন্ডটি কেমন আছে এটি একটু বলে দেবেন। কেন আমাকে গত লাইফে একজন অভিযোগ করেছে যে সাউন্ড ক্লিয়ার না। যার কারণে আমি আজকে মাইক্রোফোনটি মুখের সামনে নিয়েছি। তো আপনি আমাকে জানাবেন যে সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা? আপনাকে এই বিষয় নিয়ে আমি একটি নিবেদন করছি। অনুগ্রহপূর্বক আপনি আমাকে জানান সাউন্ড ক্লিয়ার আছে কিনা? শাহিদ ভাই, আপনি আমাকে জানান সাউন্ড ক্লিয়ার আছে কিনা? তো আজকে এটি এমন একটি বিষয় যে আচ্ছা, মানে একবারে ক্লিয়ার, মানে আমার গত লাইফে মানে একটু সমস্যা ছিল, মনে হয় দূরে ছিল, এখানে ছিল। তো হয়তো এখান থেকে সাউন্ডটি ক্লিয়ার হয় না। আর আমারও একটু আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের আমার আলোচনার টপিক ছন্দ কি? ছন্দ কাকে বলে? এই বিষয় নিয়ে আমি অ্যানাউন্স করে দিয়েছি এবং কি আমি ১ ঘন্টা আগে আমি আমার Facebook অ্যা প্রোফাইলে আমি বলেছি যে আজকে ছন্দ কি? ছন্দ কাকে বলে? এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং কি এটার ১ম পর্ব উল্লেখ করেছি। তো আজকে আসলে আমরা এই বিষয়টি জানবো ছন্দ কি? ছন্দ কাকে বলে? এটি আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু। তো আরেকটি কথা বলি আলোচনার শুরু করার আগে। আমাকে এক ব্যক্তি বলেছে, আসলে এটা তো আমার দোষ না। আমার জন্মগত সমস্যা হতে পারে অথবা আমার যে ছোটবেলায় যে একটি ভুল ছিল, এই ভুলটিও হতে পারে। যেমন আমি নাকি আগুনের কয়লা মুখে ধারণ করেছিলাম। মানে ছোটবেলায় তখন আমার জিহ্বা পুড়ে গিয়েছে। হয়তো জিহ্বা পুড়ে যাওয়ার কারণে তখন আমার কথা ক্লিয়ার হয়নি। হয়তো ওই এফেক্টটি এখন পর্যন্ত আমার আছে।
যার কারণে হয়তো আমি কথা বলতে গেলে কণ্ঠনালী থেকে কথা আ যদিও বাইর হয়, তো এটা জিহ্বার মধ্যে আসি অ্যা এই সাপ্লাইটা ঠিকমতো দিতে পারে না। আমি যতটুকু বুঝতে পারছি। আমার আমি দেখতে পারি যে আমি কণ্ঠ থেকে সেটাই কথাটা উল্লেখ করছি। কিন্তু কি আমার যখন জিহ্বা বা নাসিকা যে কণ্ঠ থেকে আমার কথাটা নাক দিয়ে বাইর হয় সম্ভবত। মানে এটি আমিও অনুধাবন করতে পারি। কিন্তু আমার যে ছোটবেলার যে সমস্যাটা তো এইটাই এফেক্ট করেছে। তো এইজন্য একজন বলেছে যে আসলেই মানে কথা উচ্চারণ এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অ্যা এ কথা উচ্চারণ বা স্পষ্ট যে একটি ইম্পোর্টেন্ট বিষয়। যেমন একটা বলে যে বেসুরা, তাই তেমনি যে কথা ক্লিয়ার না হলে বা কথাটা স্পষ্টভাবে শোনা না গেলে ওই বেসুরার মতো হয়ে যায়, তালহীন হয়ে যায়। এটা আমিও বুঝি কিন্তু আমি তো শত চেষ্টা করেছি। এ নিয়ে অনেক কিছুই করেছি কিন্তু না এভাবে আমি কন্ট্রোল করতে পারিনি। হয়তো এটা জন্মগত অথবা ওই ছোটবেলার যে ভুলটা হয়েছিল, এই ভুলটার কারণে হতে পারে। যাই হোক এখন যদি এর মাঝে যতটুকু যে উপকৃত হয় ততটুকুই আমার জন্য এনাফ। আমি যদি ভালো কিছু হতে পারতাম, ভালো কিছু বিদ্বান হতে পারতাম, ভালো কিছু লেকচারার হতে পারতাম, তাহলে আমার অবস্থান আজকে অন্যদিকে যেত। তো ওই ধরনের কোনো কিছুই হতে পারিনি। ভালো আলোচক হতে পারিনি, ভালো বক্তা হতে পারিনি, ভালো শিক্ষক হতে পারিনি। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমার নিশ্চয়ই কোনো জায়গায় না কোনো জায়গায় ত্রুটি আছে। যার কারণে আমি ওই উচ্চ প্ল্যাটফর্মে যেতে পারিনি। যদি আমার ভালো পারফরম্যান্স থাকতো, আমার যদি ভালো যোগ্যতা থাকতো, আমার যদি ভালো শিক্ষা-দীক্ষা থাকতো, তাহলে হয়তো আমি উচ্চ স্থানে অবস্থান করতাম। কিন্তু আমার ভালো শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে, ভালো পারফরম্যান্স না থাকার কারণে, ভালো জ্ঞান না থাকার কারণে আমি পিছিয়ে গেছি। যাই হোক ওগুলো ব্যক্তিগত বিষয় এবং এগুলো তাকদিরের বিষয় বা এগুলো কর্মেরও বিষয়। তাকদিরে লেখা যদি থাকতো তাইলে হতো একটা বিষয় আছে। আবার আমার কর্মেরও বিষয় আছে যে আমি তো ওই ধরনের কর্ম করিনি। আমি তো উচ্চ শিক্ষা অর্জন করি নাই। আমি তো ভালোভাবে স্টাডি করি নাই। এখানে আমার কর্মেরও সমস্যা থাকতে পারে। আমি কাকে দোষ দেব? শিক্ষাগত যোগ্যতাকে দোষ দেব? না কর্মকে দোষ দেব? আমি এখনো এ বিষয় নিয়ে পরিপূর্ণভাবে রেজাল্ট পাইনি। আমি এখনো সংশয়ের মাঝে আছি যে দোষটা কার? আমার তাকদির? না আমার শিক্ষাগত যোগ্যতা? না আমার কর্ম? এই ধরনের মানে এটি আমার একটা মানে এখনো এই বিষয়টি আমি সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। তা যাই হোক আজকের মানে অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। মূল আলোচনা ব্যতীত। এখন আমি মূল আলোচনায় চলে যাব। যদি কেউ থাকেন অবশ্যই সাড়া দিবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা ১ নম্বর বিষয়। আর আলোচনার মাঝে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা যায় তাহলে অবশ্যই আপনারা বলবেন যে এটার মধ্যে সমস্যা হচ্ছে। এটা আপনাদের প্রতি আমার একটি আবেদন থাকলো। আপনারা আমাকে হতাশা করবেন না। আপনারা অবশ্যই আমার মনের যে চাওয়া, কাঙ্ক্ষিত চাওয়া তা পূরণ করে দেবেন। তো আলোচনার আমি এখন এ আলোচনা স্টাডি করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু ছন্দ কি? ছন্দ কাকে বলে? এই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমি
ছন্দ বিষয়টি ক্লিয়ার না করা পর্যন্ত আমি আর অন্য কোনো দিকে যাব না। আসলে এই ছন্দটা কি? এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আর উম হ্যাঁ, রুমানা আপু, আপনি কেমন আছেন? আপনি একটু রেসপন্স করবেন যে সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা আর কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না। আমার এমনিতে একটু সমস্যা আছে। আমার কথা কন্ট্রোলের দিকে সমস্যা হয়ে যায়। আমি সঠিকভাবে উচ্চারণ হয় না। এটা নিয়ে একজন বলেছে, কমেন্ট করেছে। যাই হোক আমি যতটুকু পারি ততটুকু ভাবে চেষ্টা করব। আর যেহেতু আমার জন্মগত সমস্যা এবং বা আমার ছোটবেলায় একটা দুর্ঘটনার কারণে হতে পারে যে আমার ছোটবেলায় আমি আগুনের কয়লা মুখে দিয়েছিলাম। তো এই কারণেও হতে পারে। তো যাই হোক আপনি একটু সাড়া দেবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কথা স্পষ্ট আছে কিনা। আসলে আমাদের আজকের যে উম আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটা ইতিপূর্বে আমি উল্লেখ করে দিয়েছি। অ্যা ছন্দ কি? ছন্দ কাকে বলে? ছন্দ কি? এটি আসলে এই বিষয়টি কি? এটি আমাকে আগে জানতে হবে। এটি আমাদেরকে আগে জানতে হবে। ছন্দ কি? তারপরে বিষয়টি আসবে ছন্দ কাকে বলে? আগে যদি আমরা ছন্দ কি এটাই না জানি, এখন যদি আমরা বলি ছন্দ কাকে বলে, তাহলে তো মানে আমরা মানে সঠিক বিষয়টা বুঝতে পারলাম না। তাহলে আমাদেরকে আগে জানতে হবে সর্বোত্তম ছন্দ কি? তারপর যখন ছন্দ কি এটা বুঝতে পারলাম, তখন আমাদেরকে জানতে হবে ছন্দ কাকে বলে। তারপর যখন আমরা ছন্দ কাকে বলে জানতে পারলাম, তখন আমরা জানবো ছন্দের শ্রেণীবিন্যাস। তারপর যখন ছন্দের শ্রেণীবিন্যাস জানতে পারবো, তখন আমাদের জানতে হবে এই ধারাবাহিকতায় আরো অনেক আলোচনা আছে যে ছন্দের শ্রেণীবিন্যাসের পরে ছন্দের নিয়ম কানুন, গঠন কাঠামো, ছন্দ কত প্রকারে বিভক্ত হয়েছে, ছন্দের ধারাবাহিকতা কোথায়, এইগুলা অনেক স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা আছে। তো এলে আশা করি আমার এই আলোচনায় আমি আমার জ্ঞানে যতটুকু এর মানে দীক্ষা অর্জন করছি, এই ছন্দের যে শিক্ষা অর্জন করছি, দীক্ষা অর্জন করছি, সে বিষয়টি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি মহান সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দান করে। তা আসলে আমরা সর্বপ্রথম জেনে নেব ছন্দ কি? এই বিষয়টি কি? ছন্দ হচ্ছে এমন একটি বিষয়বস্তু, ছন্দ কি? এটি এমন একটি বিষয়বস্তু, এটি একটি আনন্দদায়ক বিষয়বস্তু। এটি একটি প্রেরণাদায়ক বিষয়বস্তু। এটি একটি আবেগে আপ্লুত হওয়ার বিষয়বস্তু। এটি একটি মাধুর্যতাজনিত বিষয়বস্তু। এটি একটি ইমোশনাল হওয়ার বিষয়বস্তু। তা আমরা ছন্দ কি এই বিষয়টি আগে একটু এনালাইসিস করি। এই যে, যে আনন্দদায়ক বিষয়বস্তু, মাধুর্যতাদায়ক বিষয়বস্তু, তারপরে আপনার যে ইমোশনাল হওয়ার বিষয়বস্তু, তারপরে তৃপ্তিদায়ক বিষয়বস্তু, তারপরে আবেগে আপ্লুত হওয়ার বিষয়বস্তু। এইগুলি আসলে কারণটা কি? যে ছন্দ কি এর কারণগুলো এর কেন আসতেছে? এই বিষয়গুলো কেন সৃষ্টি হলো? ছন্দ কি এ কথার অর্থ থেকে। আসলে যে ছন্দ মানে কি? এটি বুঝতে হবে। ছন্দের অনেকগুলো অর্থ আছে। এর প্রধান যে অর্থটি হচ্ছে আনন্দ। যেমন আমরা বলি না যে তোমার কথার মাঝে তাল আছে বা তোমার কথার মাঝে ছন্দ আছে।
যখন মানে কোনো একজনের ব্যক্তির কথা ভালো লেগে যায়, তখন কিন্তু ওই ব্যক্তি বলে যে, "তুমি বাহ! বাহ! তোমার কথাগুলো অনেক সুন্দর। তোমার কথার মাঝে ছন্দ আছে।" আবার বলে, "তোমার কথার মাঝে তাল আছে।" আবার বলে, "তোমার কথার মাঝে লয় আছে।" মানে এইভাবে বিভিন্নজন বিভিন্নভাবে অ্যা এটাকে প্রকাশ করে। মানে এর প্রকাশ করার মূল কারণটি হলো কি? যে সে আনন্দিত হয়েছে। আমি তখনই বাহাবা দেব একজন ব্যক্তিকে যখন তার কাছে আউটপুট, তার কাছে যে আমি সে যা বলতে চাচ্ছে এটি আমি সঠিকভাবে বুঝতে পারছি এবং এই তার সঠিক যে বলাটা এটি আমাকে আনন্দ দিচ্ছে, এটি আমাকে প্রেরণা দিচ্ছে, এটি আমাকে অনুপ্রাণিত করছে, এটি আমাকে তৃপ্তি দিচ্ছে। যখন এইগুলো এই আউটপুট গুলো আমি সেই ব্যক্তির কাছে পাবো, তখনই আমি বলব যে তোমার কথার মাঝে মাধুর্যতা আছে বা ছন্দ আছে বা তাল আছে। তাহলে আমরা ছন্দ কি এই বিষয়টি বুঝলাম। এটি একটি আনন্দদায়ক বস্তু। এটি একটি তৃপ্তিদায়ক বস্তু। এটি একটি আবেগে আপ্লুত হওয়ার বস্তু। এটি একটি ইমোশনাল হওয়ার বস্তু। যে এই যে আনন্দগুলা যে তার যে ছন্দ পাঠে এই যে আনন্দগুলো মানে তার যে কথাগুলো তার ছন্দপাতে যে ছন্দ মানে পাঠে যে কথাগুলো এই কথাগুলো আমাকে আনন্দ দিয়েছে। এই কথাগুলো আমাকে তৃপ্তি দিয়েছে। এই কথাগুলো আমাকে আবেগের সাগরে ভাসিয়ে দিয়েছে। এই কথাগুলো আমাকে ইমোশনাল করছে, আমাকে হিট করেছে। তাহলে এই কথাগুলোর মাঝে কি আছে? আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন কোনো শিল্পী বা কোনো অ্যা কবিতা আবৃত্তিকারী শিল্পী বা গান পরিবেশনকারী শিল্পী, যখন তারা কিছু বলে, মানে তাদের যে এই যে কণ্ঠের যে সুরটা, এই যে তাদের যে ধ্বনিটা, যে ধ্বনি থেকে সুরের উৎপত্তি। যদি আমার সাউন্ডটি, আমার যে ভয়েসটি, এটি যদি ঠিকমতো আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সুরটি আসবে না। আর সুরটি হচ্ছে আল্লাহ প্রদত্ত। সবার সুর হয় না। আমি অনেকেই দেখছি অনেক দিন যে ছোটবেলায় বলে একটা রেওয়াজ করো, রেওয়াজ করো। এই রেওয়াজটা আমি অনেকই দেখেছি। অনেক মানে শিশু হোক বা মানে ছাত্র হোক, তারা অনেক সময় অনেক দিন ধরে রেওয়াজ করেছে। কিন্তু অনেক ব্যক্তি তাদের যে পরিপূর্ণ যে পাওয়াটা, তিনি যেখানে যাবে সেই আসনটি নিতে পারেনি। তাহলে এখান থেকে বোঝা যায় যে সুর এটি আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, রেওয়াজের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিছুটা একটু বৃদ্ধি করা যায়। কিছু গঠন কাঠামো বা কিছু এর ধাপ এগুলি এগিয়ে যাওয়া যায়। কিন্তু মূল হচ্ছে কি আল্লাহ প্রদত্ত দেওয়া যে সুরটি, তার এই সুরটি আছে কিনা। তো এই যে এই বিষয়গুলো হচ্ছে কি যে আমরা যখন কোনো একজন আবৃত্তিকার, শিল্পী, কবিতা আবৃত্তিকারী, তিনি যখন একটি কবিতা আবৃত্তি করবে, তার এই আবৃত্তির সুর শুনে, আবৃত্তির ছন্দ শুনে, ছন্দ মানেই কি আনন্দদায়ক বস্তু। ছন্দ যে এটা কবিতার ক্ষেত্রে ছন্দ আর গানের ক্ষেত্রে সুর। মানে এই যে সুর গানের যেমন সুর, তেমনি মানে কবিতার ক্ষেত্রে ছন্দ। একটু ব্যতিক্রম আছে তবে বিশাল ফারাক নেই। মানে এই যে ছন্দের একটা কি যে আপনার যেমন ঘড়ির কাঁটা দেখবেন যে টিক, 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 টিক মানে একটা মানে নির্দিষ্ট একটা লয় আছে। মানুষের যেমন হার্টবিটটা দেখবেন
এই যে আমাদের সবার যে হার্টবিটটাও কিন্তু কি ঘড়ির কাঁটার মতো টিক, 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 টিক করতেইছে। তো এই যে এই ছন্দের বিষয়টা এমনই যে এটি একটি তাল জাতীয় বিষয়। এটি একটি লয় জাতীয় বিষয়। এটি একটি আনন্দদায়ক জাতীয় বিষয়। এটি একটি তৃপ্তিদায়ক বিষয়। এটি একটি অর্থ না। ছন্দ এটি একটি অর্থ না। এটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আর এর ব্যাপক অর্থে ছন্দ বিশ্লেষণ হয়। ছন্দ একটি অর্থে নয়। আমি যেমন ছন্দ কি ইতিপূর্বে আমি ছন্দ কি এই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দিছি, ধারণা দিয়েছি যে এটি আনন্দদায়ক বস্তু, এটি তৃপ্তিদায়ক বস্তু, এটি আবেগে আপ্লুত হওয়ার বস্তু, এটি ইমোশনাল হওয়ার বস্তু। যে আমি যদি কোনো শিল্পীর আবৃত্তি শুনে তৃপ্তি না পাই, তাহলে সেটি ছন্দ নয়। আমি যদি কোনো আবৃত্তিকারের আবৃত্তি শুনে আমি যদি আমার মাঝে প্রেরণা না পাই, তাহলে এটি ছন্দ নয়। আমি যদি আবৃত্তিকার শিল্পীর বা ওই মহোদয় গুণীজনের আবৃত্তি শুনে আমি যদি উনার ইমোশনাল বা আবেগে আপ্লুত না হই, তাহলে এটি ছন্দ নয়। আর যারা শিল্পী তারা কিন্তু এটাই চেষ্টা করে। তারা এটাই চেষ্টা করে যে আমি যা আবৃত্তি করতেছি সেই আবৃত্তি শুনে যেন আমার সামনে যে শ্রোতা আছে তারা যেন আমাকে উৎসাহ দেয়, আমাকে প্রেরণা দেয় যে খুব ভালো হয়েছে, বাহ বাহ, কেউ যেন হাততালি দেয়। যে এই যে এইগুলি করার কারণটা কি, যে উনি যে ছন্দের ধ্বনি প্রবাহিত করছে, উনি ছন্দের ধ্বনি প্রবাহিত করছে শিল্পী। এই ছন্দের ধ্বনি আমার কানে কেমন লাগছে, ওই যে বলে না যে ওমা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। আমাদের যে জন্ম মাতৃভূমি নিয়ে যে আমাদের সোনার বাংলা, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যে গানটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, যে এই যে এখানে যে আমার কানে লাগে সুধার মতো, সুধা বলতে কি, সুধা এমন একটি খাবার যেটি সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। আর এই সুধা এটি মানে যে আমাদের পৃথিবীতে এটি নেই। এটি হচ্ছে স্বর্গীয় খাবার। এটির রূপ কেউ দিতে পারবে না। তবে কোন কোন রাষ্ট্রে এইভাবে বলে যে এটা সুধা, এটা তৃপ্তিদায়ক সুধা, এভাবে নাম পরিবেশন করে। কিন্তু এই সুধা তো আছে মহান সৃষ্টিকর্তার কাছে। মহান সৃষ্টিকর্তা পরকালে যাদেরকে সেই খাবার দেবে। তবে এখানে আবার অনেক কথা আছে। অনেকে আবার মানে আমার এই আইডিতে এই এই জান্নাত জাহান্নাম সম্বন্ধে বিশ্বাসী না। তারা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই। যাই হোক, এগুলা হচ্ছে অন্য প্রসঙ্গ। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। যাই হোক, সুধা কথাটাই এসেছিল বিধায় আমি সুধা কথাটির একটু বিশ্লেষণ করলাম মাত্র। সেটি পরের সাবজেক্ট। মহান সৃষ্টিকর্তা জান্নাত জাহান্নাম অবশ্যই দ্বিতীয় পৃথিবীতে মানুষ কোনো না কোনো কারো মাধ্যমে সৃজন হয়েছে। আমরা মানুষ এমনি এমনিতে হয়নি। কেউ আমাদেরকে সৃষ্টিকর্তা আছে। সেই সৃষ্টিকর্তার অবশ্যই উদ্দেশ্য আছে। আমাদের পৃথিবীতে যেমন আদালত আছে, তেমনি মহান সৃষ্টিকর্তার কাছে আদালত আছে। আমাদের পৃথিবীতে যেমন বিচার আছে, আহ, তার কাছেও বিচার আছে। আমাদের পৃথিবীতে যেমন উত্তম স্থান আছে ভালো কাজ করলে, আহ, তেমনি মহান সৃষ্টিকর্তারও ভালো কাজ করলে তার কাছে প্রতিদান আছে। এটুকু আমরা বিশ্বাস করি, এটুকু আমি বিশ্বাস করি। এখন কে বিশ্বাস করে আর কে বিশ্বাস করে না, এটি তাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয় নিয়ে আমি কথা আর বাড়াতে চাই না। যাই হোক, তো আমি কথা ছিল যে সুদার মতো যে যে ওই বেসিক ওই বেসিক যে আহ, যে আমাদের যে বেসিক যে ধারণাটা
হ্যাঁ ভাই, ভাইয়া অসাধারণ ভাই, এগিয়ে যান। হ্যাঁ ভাই, আছি। আজকে আমার লাইফটি একটি যেকোনো কারণেতে যে কোনো কারণে করতে হবে। তো আমি ১ ঘন্টায় করব লাইভটি, ১ ঘন্টায় করতে হবে। আপনার কথাটা রাখবো। আপনি বলছিলেন তো পরের লাইভ থেকে হয়তো ০.৫ ঘন্টা করে হবে। আমি আজকের লাইভটি ১ ঘন্টায় করব। ১ ঘন্টা কেন, আমার একটা টপিক আছে। এই টপিকটা আমি দীর্ঘদিন যাবত বলতে চাচ্ছি, কিন্তু বলা হয়নি। তো আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করতেছি। আমার জন্য দোয়া করবেন। যারা আছেন তারা অবশ্যই সাড়া দেবেন। তো যাই হোক, যে আলোচনা চলছিল যে ওই আপনার আবৃত্তিকার যে ব্যক্তি আছে, যে শিল্পী আছে, যাকে আমরা কবিতা আবৃত্তিকারী শিল্পী বলে থাকি। এর আরেকটি নাম আছে। যাই হোক, তো এই যে আবৃত্তিকার, যিনি আমাদের সামনে তার কবিতা আবৃত্তি করবেন, এই আবৃত্তি যদি আমাদের কানে সুধার মতো না লাগে, আমাদের কানে যদি তৃপ্তিদায়ক না হয়, আমরা যদি তার মানে কণ্ঠ শুনে বা তার ধ্বনি শুনে আমরা যদি আবেগে আপ্লুত না হই, আমরা যদি তার এই ধ্বনি বা কণ্ঠ বা আবৃত্তি, এগুলি আবৃত্তি ধ্বনির থেকেই, কণ্ঠ কণ্ঠ থেকেই প্রকাশ। এই বিষয়টি মনে রাখতে হবে যে আমাদের যে কণ্ঠনালী থেকে, বাকযন্ত্র থেকে যে কথাটি বাইর হয়, এটিকেই বলা হয় ধ্বনি। এটি হচ্ছে সাউন্ড বা ধ্বনি। আর এই যে আমরা আমাদের কন্ট্রোলানি থেকে আমরা এই যে কথাটাই, যেমন অনেক শিল্পীদের মানে কথাটা অনেক সুরেলা এবং শ্রুতিমধুর, অনেক সুরেলা এবং শ্রুতিমধুর। যে এইগুলিকে আমরা সুর বলি। আর যেটি আপনাদের মানে সামনে উপস্থাপন করবে সেটি হচ্ছে বাক্য। এই বাক্যটি বা কবিতার ক্ষেত্রে পদ, পংক্তি, চরণ, যেহেতু আমরা আবৃত্তি করার ক্ষেত্রে যারা আমাদের সামনে আবৃত্তি করে, আমরা ফুল একটি মানে চরণ শুনলে আমরা তাকে বাহাবা দিতে পারি। মানে এখানে হয়তো ওই ধরনের পদের বিষয়টি আসে না। পংক্তি, হ্যাঁ, পংক্তি যে এটা আ বিষয়টি আছে। হ্যাঁ, তবে চরণের যে বিষয়টি, এই চরণ, অ্যাম চরণটি আমাদেরকে পরিপূর্ণ মানে বুঝার যে সিস্টেমটা, যে তার এই একটি চরণের মাঝে তার মানে কি মানে আলোচনা আছে বা সে কি বোঝাতে চাচ্ছে, সে বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে। তো যাই হোক, তো আমাদের ওই যে বিষয়টি হচ্ছে ওই শিল্পীর কথা শুনে, ওই শিল্পীর আবৃত্তি শুনে আমরা যদি ইমোশনাল হতে না পারি, আমরা যদি তৃপ্তি পেতে না পারি, আমরা যদি আনন্দদায়ক কোনো কিছু খুঁজে না পেতে পারি, তাহলে বুঝলাম যে তার এই কথার মাঝে ছন্দ নেই। ছন্দ নাই বলেই আমরা আনন্দ খুঁজে পাইনি, আমরা তৃপ্তি খুঁজে পাইনি, আমরা মাধুর্য খুঁজে পাইনি, আমরা অনুপ্রেরণা খুঁজে পাইনি, আমরা কি পাইনি? আমরা এ যে আপনার যে ইমোশনাল বা হওয়ার মতো যে বিষয়গুলো, ইমোশনাল মানে যে একটি ধরন না। ইমোশনাল ধরন হচ্ছে ২ টি। একটি হচ্ছে কি, মানে কথাগুলো তাকে এমনভাবে আঘাত করেছে, মানে তার হৃদয়ের মাঝে কথাগুলো এমনভাবে বিদ্ধ হয়েছে, মানে যেভাবে মানে কোনো কাঁটা বা কোনো কাঁটা জাতীয় বিষয় যেমন মানুষকে আঘাত করে, তেমনি ওই শিল্পীর আবৃত্তি এই হৃদয়ের মাঝে এভাবেই আঘাত করেছে যে সে এই আবেগ, সেই তার বাক্য শুনে সে ইমোশনাল হয়ে গেছে। সেটি হতে পারে সুখী ইমোশন হতে পারে, আবার দুঃখী ইমোশন হতে পারে। ইমোশনাল শুধু যে উম এ একটি যে দুঃখী ইমোশন হয়ে গেছে এমনটি না। সুখীও মানুষ ইমোশনাল হয়ে যায়। দুঃখীও মানুষ ইমোশনাল হয়ে যায়। আবেগে আপ্লুত হয়ে যায়। মানে তার কথাগুলো এমন আবেগময়, সে হয়তো খুশির কারণে আপ্লুত হয়েছে,
অথবা যে দুঃখের কারণে আপ্লুত হয়েছে। এমন একটি বিষয়। তো যাই হোক যে এই যে ছন্দ কি এই বিষয়টি বোঝাতে গিয়ে আমি এতগুলো উদাহরণ টানলাম যে হয়তো ছন্দ কি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এখানে আর কোনো প্রশ্ন নাও থাকতে পারে। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আসলেই তো আমরা দীর্ঘদিন যাবত একটি শুনে এসেছি। আর আজকে আপনি আরেকটি বললেন। আসলে তারা তো বইয়ের কথা বলছে। তারা তো যা পড়ছে তাই বলছে। তারা যা পড়ছে তাই লেখছে। তারা হয়তো কপি করছে, নকল করছে। আর আমি তো বই পড়ছি, অনেকগুলো বই পড়তে হয়েছে। অনেকগুলো বই পড়তে হয়েছে। তারপরও বই পড়ার পরেও এই কথাগুলো আমার গবেষণাজনিত কথা। ছন্দের উপর রিসার্চ করার পরে এই কথাগুলো আমি বলতেছি। যদি আমি ছন্দের উপর রিসার্চ না করতাম, গবেষণা না করতাম, তাহলে আমি এই কথাগুলো বলতে পারতাম না। আমিও ওই তাদের মতো বলতাম যে ছন্দ কি? তারা যেভাবে বলছে আমিও সেভাবে বলতাম। কিন্তু আমি তো এটি বলতে পারবো না। কারণ আমি তো এর ভিতরে প্রবেশ করেছি। এর উৎপত্তি স্থলে আমি প্রবেশ করেছি। এটি কিভাবে সৃষ্টি হয় সেখানেই আমি প্রবেশ করেছি। সেখান থেকে আমি গবেষণার মাধ্যমে রিসার্চের মাধ্যমে এই কথাগুলো আমি উল্লেখ করলাম। তো হয়তো কারো কাছে এটি মনস্ফূর্ত নাও হতে পারে বা তারা বলবে যে আমরা তো এভাবে আগে থেকে কারো কাছে শুনিনি। এমন অনেকের মাঝে এই প্রশ্নটা আসতে পারে। কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেগুলো আপনারা অবশ্যই এনালাইসিস করে দেখবেন। দেখলেই বুঝতে পারবেন বা গবেষণা করলে বুঝতে পারবেন। আসলেই কথাগুলোর সাথে আমার যে আপনারা যেভাবে কবিতা লেখেন বা কবিতা রচনা করেন এই যে এইটার বাস্তবের সাথে মিল আছে কিনা, এটার বিজ্ঞান ভিত্তিক মিল আছে কিনা, এটি আলোচনা করা নয়। এটি হচ্ছে আমার বাস্তব রূপ দেওয়া। একটি আলোচনার সাথে বা যেভাবে উঠেছে আলোচনাটি বা যেভাবে ফুটে উঠেছে কবিতাটি, কবিতা আবৃত্তি করার মূল বিষয়টি কি? কবিতা আবৃত্তি করার মূল অর্জনটা কি? এগুলো তো আমাদেরকে জানতে হবে। যে আর একটি কথা এখানে বলে রাখি, সে কথাটি না বললে আপনারা আবার মানে আপনাদের অর্থের একটু ঝামেলা হতে পারে। সে কথাটি হচ্ছে ছন্দ মানেই কবিতা, কবিতা মানেই ছন্দ। কি বললাম? ছন্দ মানেই কবিতা, কবিতা মানেই ছন্দ। এ দুটির মাঝে কোনো পার্থক্য নেই। এই দুটির মাঝে কোনো পার্থক্য নেই। এটি একটি বৃক্ষ। এটি একটি বৃক্ষ। হ্যাঁ, যদি আপনারা বলতে চান তাহলে এটার পার্থক্য যদি একটি বৃক্ষ হয় তাহলে ২ টি নাম, ছন্দ এবং কবিতা। এখানে আমরা ২ টি নাম করেছি। কিন্তু মৌলিক যে বিষয়টি ছন্দ। আর হ্যাঁ, এখানে একটি যে পার্থক্য আছে, সে পার্থক্যটা হচ্ছে যে যমজ যমজ যে বৃক্ষ হয়, এই পার্থক্যটা আমরা এতটুকু করে নিতে পারি। অথবা আমরা আর একটু পার্থক্য করে নিতে পারি। সেটি হচ্ছে একটি হচ্ছে গাছের মূল শিকড় মানে নিচের অংশটুকু। যেটা জমিনের নিচে, মাটির নিচে যেটা আছে সেটি হচ্ছে মূল শিকড়। আর মাটির উপরে যেটা মূল কাণ্ড, যেটা শিকড় থেকে মাটির উপরে প্রকাশিত হয়েছে, সেটাকে আমরা মূল কাণ্ড বলে থাকি। আর যেটা হচ্ছে মূল শিকড়, শিকড়টা হচ্ছে নিচের অংশটুকু একেবারে।
আর যেটা আমাদের মাটির উপরে হয়, যেটার উপরে ম্যা অ্যা ছোট, ছোট ডালপালাগুলো, পাতাগুলো পালিত হয়। এই যার উপর ভর করে সেটি হচ্ছে কাণ্ড। একটি হচ্ছে শিকড়, একটি হচ্ছে কাণ্ড। হ্যাঁ? আমরা যদি এটুকু পার্থক্য করতে চাই যে ছন্দ হচ্ছে মূল শিকড় আর আপনার কবিতা হচ্ছে কাণ্ড। আর কোন পার্থক্য করার কারো কোনো ক্ষমতা নেই। করতে পারে তারা অন্য কোনো যুক্তি দেখিয়ে, কিন্তু সে যুক্তিটা সাকসেস হবে না। আনসাকসেস থেকে যাবে। ওই তো গোঁজামিল দিয়ে সে যুক্তিটা তুলে ধরবে। আর একটি যমজ বৃক্ষের মতো কেন বললাম? যে যমজ বৃক্ষ যদি আমরা এক বৃক্ষ থেকে আর এক বৃক্ষকে আলাদা করতে চাই, তাহলে দেখা যাবে কি যে বৃক্ষটাই আলাদা করব আর অপর বৃক্ষটার অস্তিত্ব মানে ওই অস্তিত্ব এটা ঠিক থাকবে না। কি অস্তিত্ব কি হবে? চুরমার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে। এর কারণটি কি? যে যমজ বৃক্ষটাকে যে আমরা মানে তো দ্বিখণ্ডিতর মাধ্যমে আমাকে দ্বিখণ্ডন করার মাধ্যমে তো আমরা আলাদা করব, তাই না? তো যখন আলাদা করব তখন এই যমজ বৃক্ষ যেটাকে আলাদা করলাম সেটিও শেষ, আর যেটি আছে স্থির অবস্থায় সেটিও শেষ। তাই যে কবিতা থেকে ছন্দ আলাদা করার কোনো বুদ্ধি নেই, আর ছন্দ থেকে কবিতাকে আলাদা করার কোনো ক্ষমতা নেই। এখন যারা বলে এটার পার্থক্য আছে, তারা সঠিক অ্যানালাইসিস না করার কারণে বলে, তারা সঠিক গবেষণা না করার কারণে বলে। ছন্দ আর কবিতার মাঝে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এখন অনেকেই প্রশ্ন করতে পারে, তাহলে গদ্য কবিতা কি? তাহলে মুক্ত কবিতা কি? তাহলে মুক্ত ছন্দের কবিতা কি? মানে এগুলি প্রশ্ন আসতে পারে। মানে আমাদের যে একটা মানে জানা আছে যে গদ্য কবিতার মাঝে কোনো ছন্দ নেই। তারপরে মুক্ত কবিতার মাঝে কোনো ছন্দ নেই। যেটাকে আমরা মুক্ত ছন্দ বলি বা মুক্তক ছন্দ বলি। আমাকে এই মুক্ত ছন্দ নিয়ে আর মুক্তক ছন্দ নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছে। তো আমার এই বিষয় নিয়ে অনেকের সাথে আমার আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। তো যাই হোক, মানে ছন্দের আলোচনা উঠিও আসবে। তো এই যে অনেকের যে ধারণা থাকে, অনেকে যে বলে থাকে যে গদ্য কবিতার মাঝে কোনো ছন্দ নেই। আর আমি এখন বললাম কবিতা মানেই ছন্দ। তাহলে কথাটা ২ রকম হয়ে গেল না? এর সমাধান কি? আসলে এর প্রকৃত রূপরেখা কি? যে তারা বলে বা আমরা অনেকেই জানি যে গদ্য কবিতার মাঝে কোনো ছন্দ নেই। আর আমি এখন বললাম ছন্দ মানেই কবিতা, কবিতা মানেই ছন্দ। তাহলে আমার কথা প্রকাশ পাচ্ছে যে আমার কথায় স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে যে কবিতা যদি হয়ে থাকে তাহলে ছন্দ আছে। এটাই তো আমার কথা বুঝাচ্ছে, তাই না? তাহলে তাহলে যে যেহেতু ছন্দ আছে তাহলে গদ্য কবিতার মাঝেও ছন্দ আছে। এটাই তো। এটাই তো পরিষ্কার। এভাবেই তো ক্লিয়ার হবে। যে তাহলে গদ্য কবিতার মাঝেও ছন্দ আছে। তাহলে এই ছন্দটা কি? কেন গদ্য কবিতার মাঝে ছন্দ আছে? আর কেন বা আপনারা বলতেছেন যে গদ্য কবিতার মাঝে ছন্দ নেই? আর আমি বা কেন বললাম যে কবিতা মানেই ছন্দ, ছন্দ মানেই কবিতা? তাহলে এই যে এই বিষয়গুলো তো আমাদের জানানো দরকার বা বুঝা দরকার, বা আমার ভুল আছে না তাদের ভুল আছে না আমাদের বুঝতে ভুল আছে? এগুলো নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করা দরকার, রিসার্চ করা দরকার, গবেষণা করা দরকার।
কোনো কিছুই এমনিতে হয় না। কোনো কিছু স্থির হয় না। তার মধ্যে যদি শ্রম দেওয়া না যায়। একটি গাছ কখন শক্তিশালী হয়? যখন তার মূল শিকড়, তার যে মূল শিকড়ের আশেপাশে যত শিকড় আছে, এই শিকড়গুলি যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হয়। আপনারা অবশ্যই দেখেন যে আমরা যখন একটি নতুন গাছ যখন রোপণ করি, তখন যদি কোনো ঝড় আসে বা একটি গাছের বয়স হয়ে গেছে ৫ বছর, এই সময় যদি আকাশের কোনো ঝড় আসে, ওই গাছটাকে কে ফেলাইয়ে দেয়। মানে ঝড়টা এমনভাবে মানে প্রবাহিত হয় যে তার এত শক্তি, এত ক্ষমতা সে গাছকে ফেলিয়ে দিয়ে যায়। আবার অনেকগুলো গাছ আছে, সে গাছগুলো শত ঝড়ের মাঝেও কালবৈশাখীর যে কঠিন ঝড় বা আবার ওই যে মানে টর্নেডো, তারপরে আবার অনেক ঝড়ের নাম আছে যে এই ঝড়গুলো গাছকে ফেলাতে পারে না। কারণ কি? গাছটি অনেক শক্তিশালী। গাছটি অনেক শক্তিশালী, গাছের শিকড়গুলো মজবুত অবস্থান করেছে। গাছের যে মূল শিকড়টি সে অনেক শক্ত অবস্থানে আছে। তারপরে সেই মাটি তার গাছের আ চারিপাশে যে মাটিগুলাকে তারা শক্তিশালীভাবে করে নিয়েছে, যার কারণে গাছটি পড়ে না। তদ্রূপ তদ্রূপ যে এই যে আমাদের যে কবিতার ক্ষেত্রে যে বিষয়গুলো, এই একই বিষয় যে আমরা গদ্য কবিতাও যেটা লেখি বা রচনা করি বা আবৃত্তি করি, এটি কিন্তু কাঠামোহীন নয়। এটিও শক্ত কাঠামের, এটিও অর্থবোধক, এটিও ছন্দময়। এটি কখনো যে গদ্য মানে বইয়ের ভাষার মতো গদ্য নয়। এর মাঝে আবেগ আছে, এর মাঝে তাল আছে, এর মাঝে লয় আছে। একটি কবিতার ক্ষেত্রে, একটি পদ্য কবিতার ক্ষেত্রে যা প্রয়োজন তেমনি ভাবে, তেমনি উপাদান দিয়ে একটি গদ্য কবিতাও নির্মাণ হয়। বিশেষ করে ভাবের কোনো পার্থক্য নেই। পার্থক্য এটি, একটি হচ্ছে গণ্ডি, নির্দিষ্ট গণ্ডির মাঝে ভাব, আর একটি হচ্ছে কি গণ্ডিবিহীন, এরিয়াবিহীন ভাব। একটি হচ্ছে উন্মুক্ত ভাব, একটি হচ্ছে ধরা বাঁধা ভাব। এইটুকুই পার্থক্য। গদ্য আর পদ্যের মধ্যে পার্থক্য এটুকুই। কিন্তু এই যে এর মাঝে যেভাবে উপাদানগুলো আছে, পদ্যের মাঝে নির্দিষ্ট উপাদানগুলো বিরাজিত আছে, আর গদ্যের মাঝে নির্দিষ্ট উপাদানগুলো বিরাজিত নেই। তবে ওর মাঝেও ছন্দ আছে। যেহেতু আমি বলেছি যে কবিতা মানেই ছন্দ, ছন্দ মানেই কবিতা। সেক্ষেত্রে আমাকে তো অবশ্যই বুঝিয়ে দিতে হবে কবিতা মানে ছন্দ কেন? ছন্দ মানে কবিতা কেন? এই যে আমি একটু আগে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ছন্দ কি? এখানে তো আমি বলতে পারতাম যে ছন্দ হচ্ছে নির্দিষ্ট মাত্রা মিল বা নির্দিষ্ট নিয়ম কানুন, গঠন কাঠামো, কলা কৌশল পদ্ধতি। আমি এই কথা বলতে পারতাম। কিন্তু বললাম না কেন? আমি বললাম কি? এ কথা না বলে আমি বললাম কি? ছন্দ কি? সে কথাটি বললাম। ছন্দ হচ্ছে আনন্দদায়ক বস্তু। ছন্দ হচ্ছে তৃপ্তিদায়ক বস্তু। ছন্দ হচ্ছে প্রেরণাদায়ক বস্তু। ছন্দ হচ্ছে
মাধুর্যজনিত বস্তু। ছন্দ হচ্ছে আবেগে আপ্লুত হওয়ার বস্তু। ছন্দ হচ্ছে ইমোশনাল হওয়ার বস্তু। কেন এই কথাগুলি বললাম? কেন আমি নির্দিষ্ট বললাম না? নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট অন্ত মিল, নির্দিষ্ট নিয়ম কানুন, কলা কৌশল কেন বললাম না? যদি আমি নির্দিষ্ট নিয়ম কানুন, কলা কৌশল বলতাম তাহলে কিন্তু ছন্দ হয়ে যেত শুধু পদ্য ছন্দই। যে পদ্য কবিতা যেগুলো লেখা হয়, পদ্য রীতিতে যে কবিতাগুলো লেখা হয় সেগুলোই শুধু ছন্দ কবিতা, ছন্দের কবিতা। আর যেগুলো গদ্য রীতিতে লেখা হয় সেগুলো ছন্দের কবিতা নয়। যদি আমি বলতাম ছন্দ কি নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট অন্ত মিল, নির্দিষ্ট নিয়ম কানুন, গঠন কাঠামো, কলা কৌশল, তাহলে শুধু ছন্দ হতো পদ্য ছন্দের কবিতা যেগুলি, যেমন অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অমিত্রাক্ষর, আরো অনেকগুলো আছে যেগুলো আমাদের বর্তমানে সাহিত্যে নাই। সাহিত্য থেকে এগুলি চর্চা এখন হচ্ছে না। সেগুলো অনেক আগে চলে গেছে। আমরা এগুলি নিয়ে আলোচনাও করি না, আর এগুলি আমরা নিয়ে গবেষণাও করি না। যেটা আমাদের চলমান আছে, আমাদের যেটা আধুনিকতা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, উম এক কথা থেকে এক কথা গেলে কথার আলোচনা হারিয়ে যায়। তা আমি যদি এই কথা বলতাম যে ছন্দ হচ্ছে নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট অন্ত মিল, নির্দিষ্ট নিয়ম কানুন, গঠন কাঠামো, কলা কৌশল, তাহলে ছন্দ হতো পদ্য ছন্দের কবিতায় শুধু ছন্দের কবিতা হতো। কিন্তু আমি বলেছি ছন্দ কি? এর উত্তর দিয়েছি আনন্দদায়ক বস্তু, তৃপ্তিদায়ক বস্তু, প্রেরণাদায়ক বস্তু, তারপরে ইমোশনাল হওয়ার বস্তু, আবেগে আপ্লুত হওয়ার বস্তু। এর উদাহরণ সাপেক্ষে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। যখন কোনো শিল্পী, আবৃত্তিকার যখন সে আপনার সামনে তার কবিতা আবৃত্তি করবে, সেই আবৃত্তি যদি আপনাকে আনন্দ না দেয়, আপনার কানে যদি সুধার মতো না লাগে, আপনাকে যদি তৃপ্তি না দেয়, আপনাকে যদি ইমোশন না করে, আপনাকে যদি আবেগে আপ্লুত না করে, তখন আপনি নিজেই বলবেন যে সে কি আবৃত্তি করলো, কি আবৃত্তি করলো। তার মধ্যে মানে যেটা আমাদের প্রবাদে একটা গ্রাম্য কথা বলে, ছাতা মাথা কিছুই নেই। তখন আপনি যে তার সামনে যে শ্রোতা, আপনি এই কথা বলবেন। ও কিন্তু আবৃত্তি করছে, আপনি কিন্তু মাত্রা গণেন নাই, ১ ২ ৩ ৪ ৫ ৬ এভাবে কিন্তু আপনার মাত্রা কেউ গণেন নাই। গণছেন বলতে পারবেন কেউ? যে উনি আবৃত্তি করছে আর আমরা মাত্রা গণেছি, বা আমরা দেখছি যে আট 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 মাত্রার পর ৬ মাত্রা আছে কিনা, আবার পরের লাইনে পরের যে চরণে ৮ মাত্রার পর ৬ মাত্রা আছে কিনা, অথবা যে স্বরবৃত্ত হয় তাহলে ৪ ৪ ৪ ২ আছে কিনা, আবার যদি মাত্রাবৃত্ত হয় ৬ ৬ ৬ ২ বা ৪, মানে এইভাবে যে মানে ছন্দের পদ্য ছন্দের কবিতা লেখার যে ক্যাটাগরি আছে, যেগুলো চাল আছে, যেগুলো নিয়ম আছে, এই নিয়মের মধ্যে আছে কিনা, আপনারা কি কেউ কোনো যখন আবৃত্তিকার আবৃত্তি করছে তখন কি আপনারা এইভাবে মাত্রা কেউ গণছেন? বলতে পারবেন? আপনারা শুনছেন কি তার ধ্বনি, তার উচ্চারিত সাউন্ড, তার আওয়াজ, সেটি আপনাদের কানে সুধার মতো লাগছে কি লাগছে না? সেটি আপনাদেরকে আনন্দ দিছে কি দিছে না? সেটি আপনাদেরকে তৃপ্তি দিছে কি দিছে না? সেটি আপনাদেরকে আবেগে আপ্লুতে বিমোহিত করছে কি করছে না? সেটি আপনাকে ইমোশনাল পর্যায়ে নিয়ে গেছে কি গেছে না? আপনারা এটাই ফলো করেছেন, বা আপনারা এটার দিকেই দৃষ্টিপাত করছেন। তার মানে যে আবৃত্তিকারের চোখের দিকে আপনারা চোখ দিছেন, আর কান লাগিয়ে দিছেন তার মুখের কণ্ঠের মাঝে। যে তার কণ্ঠ থেকে যা ধ্বনি আসে সেটা যেন আমার কানের মধ্যে প্রবেশ করে। আর এই কান দিয়ে প্রবেশ করে আমরা মস্তিষ্কে দিয়ে শ্রবণ করতেছি যে এর মাঝে সুধা আছে কিনা। বিষয়টা তো এমনই, তাই না? না অন্য কিছু? তাহলে যদি এই বিষয়টি এমন হয়,
তাহলে ছন্দ কিভাবে হয় নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট নিয়ম কানুন কলা কৌশল, নির্দিষ্ট রীতিনীতি গঠন কাঠামো, এটি তো কখনোই হতে পারে না। হ্যাঁ, তবে হবে, হবে না কেন? যেমন ছন্দের ভাগ দুটি, একটি হচ্ছে পদ্য ছন্দ, একটি হচ্ছে গদ্য ছন্দ। এর রীতি দুটি। কবিতার কবিতার রীতিও যেমন দুটি, ছন্দের রীতিও তেমন মৌলিকভাবে দুটি। আবার মৌলিকভাবে অনেকে যখন বলবো যে অনেকে বলে যে ছন্দ হচ্ছে ৩ প্রকার। এই যে অনেকের একটা ভুল ধারণা। ছন্দের মৌলিক যে ধারাটা হচ্ছে দুটি। এই দুটির পরে আমাদের যে একটি হচ্ছে পদ্য ছন্দ রীতি, একটি হচ্ছে গদ্য ছন্দ রীতি। এই হচ্ছে মৌলিক ২ টি রীতি। এই ২ টি রীতির পরে আমাদের পদ্য ছন্দে যে সাহিত্য বিভাগে আমাদের বর্তমান যে সাহিত্য অধ্যায়ে যে কাঠামো দাঁড় করেছে তারা বলছে পদ্য ছন্দের কবিতা ৩ টি ভাগে ভাগ করেছে। পদ্য ছন্দের কবিতাকে তারা ৩ টি ভাগে ভাগ করেছে। তারা বলেছে যে তারা এখানে রীতি না উল্লেখ করে তারা বলেছে অ্যা স্বরবৃত্ত ছন্দ, তার তারা বলেছে অক্ষরবৃত্ত ছন্দ, তারা বলেছে মাত্রাবৃত্ত ছন্দ। আমরা যদি বই পুস্তকেও যাই, যদি সার্চ দেই অনলাইনে যে বাংলা এখানে কিন্তু ছন্দে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি যে এই এই সিস্টেমটা বাংলাদেশী। হ্যাঁ, আপনারা বাইরে যান, বাইরের দেশে যান, অন্য দেশে যান। আমি অনেক কবিতায় দেখেছি এ ইংরেজি কবিতা, ইংরেজি তো বুঝি। হয়তো আরবিটা বুঝি, ইংরেজিটা বুঝি। আর হয়তো আর কোন ভাষা বুঝি না। আরবি কবিতা দেখেছি, ইংরেজি কবিতা দেখেছি। ও আমাদের মতো যে মাত্রা মিল, অন্ত মিল, হ্যাঁ, অন্ত মিল আছে। কিন্তু আমাদের মধ্যে যে মাত্রা যে গুনে ৬ মাত্রা, ৮ মাত্রা, ৪ মাত্রা এইটা কিন্তু আমি পাইনি। তা আপনারা পেতে পারেন যদি আপনারা বাইরের কোনো ইংরেজি কবিতা হোক বা আপনার আরবি কবিতা হোক, এই ধরনের কবিতার মধ্যে যদি আমরা মাত্রা গনে পেয়ে থাকেন যে এটার মাঝে ৪ ৬ মাত্রা আছে বা ৮ ৬ মাত্রা আছে, যদি এই ধরনের আপনারা পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তবে আমি কিন্তু বাইরের কবিতার মধ্যে এই ধরনের পাইনি। তবে অন্তমিল পেয়েছি। অনেক কবিতার মাঝে অন্তমিল পেয়েছি এবং কি এটিতে অন্তমিলটা এমন একটি বিষয়, এটি মানে সুরেলা এবং শ্রুতিমধুরে নিয়ে যায় এবং ধ্বনিকে তার যে কথার যে একটা ধ্বনি এবং যে একটি যে সুরেলা একটা বিষয়, যে শ্রুতিমধুর যে একটা বিষয়, এটিকে ত্বরান্বিত করে। এটাকে কি শ্রুতিমধুরতা করে। এটাকে মাধুর্যময় করে। এই যে অন্তমিলটা এমন একটি বিষয়। তো যাই হোক, তো আমাদের যে মূল যে বিষয়টি হচ্ছে যে, যে এই যে গদ্য, গদ্য কবিতার মাঝেও যে ছন্দ আছে, এই বিষয়টাই নিয়ে আলোচনা আছে যে ইট ইজ এই গদ্য কবিতাটি ছন্দবিহীন নয়। এই ছন্দের আলোচনা করতে গেলে বেসিক ছন্দের আলোচনার আগেই আমাদেরকে এই আলোচনাগুলো করতে হয়। যে যেহেতু আমি বলেছি যে ছন্দ মানেই ছন্দ কি? ছন্দ হচ্ছে আনন্দদায়ক বস্তু, প্রেরণাদায়ক বস্তু। তাহলে এখানে কিন্তু আমি নির্দিষ্ট কাঠামোর কথা উল্লেখ করিনি। তাহলে এই যে এখানে যে গদ্য কবিতা, আর আমি আরেকটি বিষয় উল্লেখ করেছি, কবিতা মানেই ছন্দ, ছন্দ মানেই কবিতা। তাহলে এই যে আপনাদের কথার সাথে আমার কথার সাথে মিল হচ্ছে না, মিল হচ্ছে না। এখন এই মিলটা তো আমাকে সমাধান করে দিতে হবে বা এর সঠিক পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে যে এটি আসলে কেন মিল হচ্ছে না। আগের কথাটি ভুল ছিল না, আমি যা বলতেছি সেটি ভুল। ভুল আমি ছিল না। ভুল কাউকে বলব না। এটি কথা যদি আমি ভুল বলে থাকি, এই কথাটি আমি মানে ফিরিয়ে নিলাম। এটি আমি মানে যে ভুল বলে ফেলছি। কারণ, কারণ কি? যে গবেষণার পর গবেষণা আছে। রিসার্চ এর পর রিসার্চ আছে, এনালাইসিস এর পর এনালাইসিস আছে, যে সংস্কারের পরে পূর্ণ সংস্কার আছে। তো এগুলো হচ্ছে কি যে রিসার্চ এর পর রিসার্চ এর ফল, গবেষণার পর গবেষণার ফল। তো ভুল বলা যাবে না, ভুল কোনো বিষয় নেই। তবে এটি কি নতুন রূপে মানে তার যে আরো যে আছে
মানে এর মাঝে এই ছন্দের সাগরে বা কবিতার সাগরে আরো যে কিছু আছে সেই বিষয়টি প্রকাশ পাচ্ছে। এটাই। মানে এর একটি শাখা প্রকাশ পাচ্ছে বা এটির একটি অধ্যায় প্রকাশ পাচ্ছে বা এটি আরো একটি ব্যাপক আকারে বিস্তীর্ণ হচ্ছে। এটি ভুল না। আগে যা করে গিয়েছিল এখন এটি সংযোগ হচ্ছে, সংযোজন হচ্ছে। তো যাই হোক, যে যে হ্যাঁ, আরেকটি কথা আমি এড়িয়ে গেলাম যে আমাদের যে পাঠ্যপুস্তকের মাঝে পদ্মছন্দের যে তারা ৩ টি রীতি দিয়েছে, যে পদ্মছন্দ থেকে যে আমাদের যে আপনাদের যে একটা প্রশ্ন থাকতো হবে, এই প্রশ্নটা আগেই শেষ করে দিচ্ছি যে কবিতার ছন্দ বা কবিতা মৌলিকভাবে ২ টি রীতি। কবিতার ছন্দ হোক আর কবিতাই হোক, এটি মৌলিক ভাবে ২ টি রীতি। যদি আমরা ছন্দের দিকে যাই তাহলে পদ্যছন্দ, গদ্যছন্দ। আমরা যদি কবিতার নামে যাই তাহলে পদ্যরীতি, গদ্যরীতি। এটি হচ্ছে মৌলিক ২ টি। এই ২ টির মাঝেই ধরা চলে এই ২ টি হচ্ছে মূল শিকড় আর মূল কাণ্ড। আর এই যে আপনার উপরে যে কাণ্ডের উপরে যতগুলো মোটা, মোটা ডাল আছে, তারপরে ছোট, ছোট ডাল আছে। মানে এগুলি হচ্ছে শিরা প্রণালী, শাখা, প্রশাখা এইগুলা যতগুলি আছে আমাদের রীতি আছে। একটি গাছ তো শুধু একটি গাছ মূল শিকড় দিয়ে, মূল কাণ্ড দিয়ে একটি মূল শিকড় আছে আর মূল কাণ্ড আছে। এই তো আর গাছ একটি পরিপূর্ণ না। যখন গাছের মধ্যে ডাল না থাকবে, গাছটা কি দেখতে সুন্দর হবে? না। গাছটার মাঝে পাতা না থাকে, তাহলে কি গাছটা দেখতে সুন্দর হবে? না। এগুলো হচ্ছে সেম ভাবে যে আমরা কবিতার রীতি অথবা ছন্দরীতি যাই বলি না কেন, আমি যেহেতু বলছি কবিতা মানেই ছন্দ, ছন্দ মানেই কবিতা। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কবিতা রীতি বা ছন্দ রীতি দুটি সমান সমান, দুটি সমান সমান। হ্যাঁ, এর উদাহরণ দিতে গিয়ে আমি উল্লেখ করেছি একটি হচ্ছে গাছের মূল, মানে মাটির নিচের যে অংশটুকু ওটি হচ্ছে, আর মাটির উপরের অংশটুকু যে মূল কাণ্ড, এটুকু আমি ভাগ করতে পেরেছি। অথবা আরেকটি ভাগ করেছি জমাট বৃক্ষের মতো, যমজ বৃক্ষের মতো। তাহলে আর এই যে যেহেতু একটি গাছ পরিপূর্ণ হয় না, মানে লতা পাতা, ডালপালা, শাখা-প্রশাখা ব্যতীত তেমনি কবিতার অনেকগুলো ধারা আছে। যেমন পদ্যছন্দের অনেকগুলো ধারা আছে। এই পদ্যছন্দের অনেকগুলো ধারা থেকে আমাদের সাহিত্য, মানে আমাদের যে সাহিত্য আসন আছে, সাহিত্য বিভাগ আছে, সাহিত্য শাখা আছে। সেই শাখার মাঝে অ্যা পদ্যছন্দকে ৩ টি ভাগে বিভক্ত করেছে। তারা বলেছে যে স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। যদিও একটু নামটা ছন্দ না বলে তাদেরকে এখানে রীতি যোগ করা দরকার ছিল। যেহেতু পদ্য ছন্দ হচ্ছে মৌলিক নাম, এর রীতিগুলো হচ্ছে কি স্বরবৃত্ত রীতি, অক্ষরবৃত্ত রীতি, মাত্রাবৃত্ত রীতি। এগুলো হচ্ছে রীতি। হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি যদি আমাদের ছন্দ বলতে হয়। অ্যা অ্যা স্বরবৃত্ত রীতির ছন্দ বা স্বরবৃত্ত ছন্দরীতি, মাত্রাবৃত্ত ছন্দরীতি বা অক্ষরবৃত্ত ছন্দরীতি। এভাবে আমরা বলতে পারি। তো যাই হোক, যে ছন্দ বলছে এটির একটা বলারও কারণ আছে। এ বিষয় নিয়ে কোনো এক সময় বিশ্লেষণ করা যাবে। তবে হ্যাঁ, যেহেতু পদ্মছন্দ থেকে উৎপত্তি, সেক্ষেত্রে আমাদেরকে রীতি উল্লেখ করা দরকার। আমাদেরকে রীতি, কারণ এটা একটা নিয়ম। যেহেতু হ্যাঁ, যদি আপনাদের এখন যদি এটাকে নিয়ে একটু মানে বাড়াবাড়ি করতে চান, তাহলে আমি এভাবেই বলব। যদি বাড়াবাড়ি আপনারা করতে চান, তাহলে আমার একটি প্রশ্ন থাকবে। যেটি মানে যে একটি পর্ব বা একটি পংক্তি চন্দ্রমা চন্দ্র ১৪ মাত্রা দিয়ে যে একটা পংক্তি যদি আমরা অক্ষরবৃত্ত ছন্দে গঠন করি ১৪ মাত্রা দিয়ে,
অক্ষরবৃত্ত ছন্দে যেমন ৮-৬, ৮ ৮ মাত্রায় একটি পর্ব থাকলো, ৬ মাত্রায় একটি পর্ব থাকলো। বা ৮ মাত্রার একটি পদ থাকলো, ৬ মাত্রার একটি পদ থাকলো। আমরা যদি এই কবিতা এটি কিন্তু আমার মানে ৮ মাত্রায় একটি পর্ব বা পদ, এটি কিন্তু একটি ছন্দের কাঠামো স্ট্রাকচার পূরণ হয়ে গেছে। আবার ৬ মাত্রায় একটা পদ বা পর্ব এটিও একটি কিন্তু কি ছন্দের স্ট্রাকচার বা কাঠামো পূরণ হয়ে গেছে। তাহলে আমরা বুঝে নেব ৮ মাত্রায় একটি ছন্দ হয়ে গেছে, ৬ মাত্রার একটা ছন্দ হয়ে গেছে। অথবা পুরা ১৪ মাত্রা নিয়ে একটা ছন্দ গঠিত হয়ে গেছে একটি চরণের মাঝে। এভাবেই তো সিস্টেমটা। হ্যাঁ, এখন ওই সিস্টেমে আমরা যদি এখন মাত্রাবৃত্ত ছন্দ নিতে চাই, আর যদি আমরা ছন্দটা ৬ মাত্রার বা ৫ মাত্রার করে ধরে নেই। ওখানে কিন্তু ১৪ মাত্রা দিয়ে কিন্তু একটা মানে চরণ পরিপূর্ণতা পেয়ে গেছে। একটা চরণ ছন্দ হয়ে গেছে। এখন আমরা যদি ৫ মাত্রা মাত্রাবৃত্ত ছন্দের ৫ মাত্রা নিয়ে যাই, তাহলে আমার দেখা যাবে কি ৫ ১০ মাত্রা আমার ৮ মাত্রায় যেটা ছন্দ হয়েছে, এটা কিন্তু আপনার ৫ মাত্রায় আসছে। তাহলে এখানে কিন্তু মানে মধ্যখণ্ডন পড়ছে বা ১/৩ খণ্ডন পড়ছে বা ১/৪ খণ্ডন পড়ছে। পড়ছে। কিন্তু কি ওই যে ওই স্ট্রাকচারটা যে অক্ষরবৃত্ত ছন্দের ছদ্মমাত্রার যে স্ট্রাকচারটা আমরা যেভাবে এটা আসলে একটি কবিতার উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। যাই হোক আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে যে এটি যদি যখন কবিতার মাধ্যমে মানে আমি যে উম একটি যদি উদাহরণ দিতে পারতাম তাহলে আপনাদের আরো সহজ হতো। আ তাহলে বুঝতে বোঝা আরো সহজ হয়ে যেত। যাই হোক যেহেতু ছন্দের আলোচনা আ দীর্ঘদিন মানে কয়েক পর্ব থাকবে। সেক্ষেত্রে আমি সামনের লাইফে এটি মানে কবিতা আবৃত্তি করে এবং এই যে ছন্দ কেন এটি পরিবর্তন হয়ে গেল? যেহেতু আমাকে ছদ্মমাত্রায় ছন্দ ৮ মাত্রায় একটি ছন্দ হয়ে গেছে অলরেডি। এখন আমি মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে আমাকে ৫ মাত্রা নিয়ে আসতেছে। ৫ মাত্রায় যেহেতু একটি পর্ব বা পদ অথবা ৬ মাত্রায় একটি পর্ব বা পদ অথবা ৭ মাত্রায় একটি পর্ব বা পদ। আমি ধরে নিলাম ৭ মাত্রায়। অথচ আমার ৮ মাত্রায় একটি ছন্দবাক্য গঠিত হয়ে গেছে অক্ষরবৃত্তে। কিন্তু মাত্রাবৃত্তের ক্ষেত্রে কি আমার ওই ৮ মাত্রা নিলে ছন্দ হচ্ছে না। আমাকে ৭ মাত্রায় ব্যবহার করতে হচ্ছে। তো এই যে এ যে যদি আপনারা বলতে চান যে, যে ছন্দ মানে নির্দিষ্ট মাত্রা মিল বা পদ্য ছন্দ মানেই ছন্দ। আর যে পদ্য বা ওই যে আপনার অক্ষরবৃত্ত ছন্দ বা স্বরবৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ এই নামগুলো যদি আপনারা মানে আলাদাভাবে করতে চান, সেক্ষেত্রে আমি এই উদাহরণটা দিলাম যে হ্যাঁ, তাহলে আপনাদের মতো অক্ষরবৃত্তে যেটি ছন্দ গঠিত হয়েছে, সেটি মাত্রাবৃত্তিতে সেই বাক্যটি হারিয়ে গেল। সেটি আর ছন্দতে নেই। যখন আমি ৭/৭ ১৪ মাত্রায় যাব, তাহলে আমার এখানে ৮/৬ মাত্রায় একটি ছন্দ গঠিত হয়েছে। আর এখানে আমাকে ৭/৭ ১৪ মাত্রায় নেওয়া লাগছে। তাহলে আমাকে ওই কি শব্দ ভাঙতে হচ্ছে। শব্দ থেকে আ অক্ষর বাদ দিতে হচ্ছে। অথচ ওই ৮ মাত্রা দিয়ে ৮ টি অক্ষর বা ৮ টি যেভাবে মাত্রা দিয়ে আমি কিন্তু একটা ছন্দ পরিপূর্ণ করতে পেরেছি। কিন্তু মাত্রাবৃত্তে এসে যদি ৬ মাত্রার পর্ব ধরে নেই, পদ ধরে নেই, তাহলে আমাকে ২ মাত্রা বাদ দিতে হচ্ছে। তাহলে বিষয়টি কেমন হয়ে দাঁড়ালো? তাহলে এগুলি যে আমাদেরকে রীতি বলাই ভালো। যেহেতু পদ্মছন্দ, এটি হচ্ছে মৌলিক একটি নাম পদ্মছন্দ। এই পদ্মছন্দ থেকে স্বরবৃত্ত ঋতু অ্যা স্বরবি অ্যা স্বরবৃত্ত রীতি, তারপরে অক্ষরবৃত্ত রীতি, মাত্রাবৃত্ত রীতি এটি আমাদের সাবজেক্টে আছে। কিন্তু এর বাইরেও যে আছে, ওই আমাদের যে সাহিত্য পাঠায়, সাহিত্য বিভাগে উল্লেখ করা দরকার ছিল ব্র্যাকেট বন্ধনী দিয়ে যে এইটি এই ৩ টি হচ্ছে আমাদের মৌলিক ছন্দ। এর বাইরে আমাদের কি মানে ছন্দরীতি, এর বাইরে আমাদের ছন্দ আছে। তাহলে যদি এইটি বলে আপনারা বলতে চান যে ওই ৩ টি মৌলিক ছন্দ, তাহলে আমার প্রশ্ন আছে। তাহলে অমিত্রাক্ষর যে রীতিটি, অমিত্রাক্ষর আমরা যে ছন্দ বলে থাকি, এটি যে আবিষ্কার করলো, এটি কোথায় যাবে? তারপরে যে মুক্তক ছন্দ নামে যে ছন্দটি আবিষ্কার করলো, এটি কোথায় যাবে?
তারপরে আপনার মিশ্র ছন্দ নামে যে ছন্দটি আবিষ্কার করলো, এটি কোথায় যাবে? এগুলো তো পদ্য ছন্দের আওতাভুক্ত। এটি তো গদ্যের মধ্যে না। এটি তো পদ্য ছন্দের আওতাভুক্ত। এই যে অমিত্রাক্ষর ছন্দ, হ্যাঁ? অনেকে বলে যে এটিও একটি অক্ষরবৃত্তশালের রীতি। হ্যাঁ, এটা আমিও স্বীকার করি। পয়ার এটিও একটি অক্ষরবৃত্ত ছন্দের রীতি। তারপরে আপনার সনেট এটিও একটি অক্ষরবৃত্ত ছন্দের রীতি। কিন্তু এগুলো তো ক্যাটেগরি ভিন্ন। পয়ারের ক্যাটেগরি ভিন্ন, সনেটের ক্যাটেগরি ভিন্ন, তারপরে অক্ষরবৃত্তর এটার ক্যাটেগরি ভিন্ন, তারপরে অমিত্রাক্ষর এর ক্যাটেগরি ভিন্ন। তাহলে এগুলি যাবে কোথায়? এটি তো পদ্মরীতির মাঝেই আছে, না পদ্মরীতির বাইরে গেছে? এটি তো এখন গদ্য ছন্দের ধারে যায়নি। তাহলে আমাদের যে সাহিত্য বিভাগে এটি কি ব্র্যাকেট বন্ধনী দিয়ে উল্লেখ করা দরকার ছিল যে আমাদের মানে মৌলিক শব্দ থেকে বা অক্ষর থেকে বা ধ্বনি থেকে ৩ টি ছন্দ বা ৩ টি রীতি। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত। আর এর বাইরে অমিত্রাক্ষর আছে, তারপরে মুক্তক ছন্দ আছে, তারপরে আপনার মিশ্র ছন্দ আছে। মুক্তক ছন্দ যেমন মুক্তক অক্ষরবৃত্ত, যে অক্ষরবৃত্তর নিয়মটা ঠিক থাকবে। অক্ষরবৃত্তর নিয়মটা ঠিক থাকবে মানে মাত্রা গণনার যে একটা নিয়ম আছে, এই নিয়মটা ঠিক থাকবে কিন্তু মাত্রাগুলো পুরো কবিতার মধ্যে একইভাবে থাকবে না। এটাকে বলা হয় মুক্তক অক্ষরবৃত্ত। যেমন আপনার অক্ষরবৃত্ত, আচ্ছা ভাই একটু পরেই আহ, যে মুক্তক অক্ষরবৃত্ত মানে এখানে যে নির্দিষ্ট অক্ষরবৃত্তের যেটা নির্দিষ্ট আছে, চাল আছে, যেমন ৮-৬ বা ৬-৮ অথবা ৮-১০ অথবা ১০-৮, এই ৪টি চালে অক্ষরবৃত্ত ছন্দ লেখা হয়। এর বাইরে যদি কোনো চাল যায় সেটি হয়তো নতুন চাল হবে অথবা এটা মুক্তকের আওতায় পড়বে। যেমন মৌলিক যে ৮, এটার অক্ষরবৃত্তের মূল পর্ব ৮ মাত্রা। আপনারা সবাই জেনে রাখেন, ছন্দের আলোচনায় সম্পূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা হবে। যার কারণে একটি অধ্যায় মানে একটি বিষয় আলোচনা করতে গিয়ে অনেক সময় পার হয়ে যাবে। যে অক্ষরবৃত্ত ছন্দের মূল চাল বা মূল পর্ব ৮ মাত্রার। এই ৮ মাত্রা দিয়ে শুরু। ৮ এর পরে আপনি ১০ যোগ করতে পারেন অথবা ৬ যোগ করতে পারেন। সেটাকে আমরা আমাদের আরেকটা হিসাব আছে যে পয়ার মানে এইগুলোকে আগে বলা হয়েছিল যে অক্ষবৃত্ত রীতিকে ৮-৬ ১৪ মাত্রাকে পয়ার বলা হয়েছিল, আর ৮-১০ এটাকে মহাপয়ার বলা হয়েছিল। এখন ওই রীতিটা আসলে এখন বর্তমানে নেই। ওইটা আর কেউ ভাববে না, মানে যদি ৮-৬ না এটাও অক্ষরবৃত্ত, ৮-৬ বা ৮-১০ এটাও অক্ষরবৃত্ত। এইভাবে আমাদের বর্তমান চলমান আছে। তো তাহলে আমাদের এখানে আমরা ২ টা চাল পেলাম। একটি হচ্ছে ৮-৬ আর একটি হচ্ছে ৮-১০। এর উল্টো নিয়মটা, এর উল্টো নিয়মটা ৬-৮ আর ১০-৮। এই যে উম আ মানে সহজ, মানে একটি সহজ নিয়ম আর একটি উল্টো নিয়ম। এই ৪ নিয়মে অক্ষরবৃত্ত ছন্দ লেখা যাবে, অক্ষরবৃত্ত ছন্দের কবিতা লেখা যাবে, অক্ষরবৃত্ত রীতির কবিতা লেখা যাবে। এর বাইরে যখন যাওয়া হবে সেটি হবে কি? মুক্তক অক্ষরবৃত্ত। এমনি ক্ষেত্রে মুক্তক মাত্রাবৃত্তও আছে, মুক্তক স্বরবৃত্তও আছে। তো এই যে এইগুলো নাম তো দেওয়া হয়েছে, এগুলো তো পদ্য ছন্দের আওতাভুক্ত থেকে, নাইলে গদ্য ছন্দের আওতাভুক্ত থাকে। তাহলে এগুলো যাবে কোথায়? এটি যদি সাহিত্য বিভাগে যদি এদেরকে স্থান না দেয়, তাহলে এইটা কিন্তু বাদ দিয়ে দেখ। এগুলো নাম নেওয়ার দরকার নেই বা এইগুলো নামে কবিতা লেখার দরকার নেই। এই মানে বর্তমানে যে এই যুগে করা যায়। এখন তো এই বর্তমান এই যুগে কেউ তো নির্দিষ্ট অক্ষরবৃত্ত ছন্দের কবিতা লেখে না। কেউ তো নির্দিষ্ট মানে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা লেখে না। কেউ তো স্বরবৃত্ত ছন্দের কবিতা লেখে কিন্তু ওভাবেই লেখে না। তাহলে এই যে এইগুলো যাবে কোথায়? মুক্তকগুলো যাবে কোথায়? তারপরে আবার যে অমিত্রাক্ষর কেউ রীতিতে লেখে, মাইকেল মধুসূদন দত্তের যে আধুনিক কবিতার ১ম ধাপ,
যেটাকে আমরা বলে থাকি। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক কবিতার প্রথম জনক বা প্রথম ধাপ তার এই কবিতা থেকে আবির্ভাব হয়। অমিত্যাক্ষর ছন্দ এখানের মাঝে আপনার চরণ মানে আমার মাত্রা ঠিক রেখেছে, কিন্তু আপনার পর্ব একটি লাইনের মাঝে বা একটি যেটাকে আমরা পংক্তি বলি অথবা আমার চরণ বলি, হ্যাঁ, এটির মাঝে ছদ্মমাত্রা ঠিক রেখেছে, কিন্তু আপনার এই যে নির্দিষ্ট মাত্রা মিল এগুলোর মাঝে একটু তারতম্য আছে, ভাবের একটু তারতম্য আছে, অন্তমিলের একটু তারতম্য আছে, যার কারণে এটা মানে এই ছন্দটার নাম দিয়েছে অমিত্যাক্ষর। মিথ্যাক্ষর আর অমিথ্যাক্ষর একটি মিল, মিথ্যাক্ষর মানে মিল, অমিথ্যাক্ষর মানে অমিল। এটা মাত্রা মিলের ক্ষেত্রে একটি বিষয় বুঝাইছে। যাই হোক, তাহলে এগুলো যাবে কোথায়? তাহলে আমার যে বিষয়টি, আমার যে মানে পূর্ণ অ্যানালাইসিস বা পূর্ণ গবেষণা যে সাহিত্য পাতায় এটি সংশোধন করা প্রয়োজন, এটি সংশোধন করে দিতে হবে। হ্যাঁ, মূল মৌলিক যে পদ্যছন্দ মানে মৌলিক কবিতার ছন্দ দু প্রকার, পদ্যছন্দ এবং গদ্য ছন্দ। পদ্যছন্দ মৌলিক রূপে তিনটি রূপে অথবা তিনটি রীতিতে প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। আর এর বাইরে যে তিনটি আসছে ব্র্যাকেট বন্ধনী দিয়ে লিখতে হবে, সেটা হচ্ছে অমিত্যাক্ষর, মুক্তক আর মিশ্র রীতি, মিশ্র ছন্দ। আমরা অমিত্যাক্ষর ছন্দ বা অমিত্যাক্ষর রীতি বলতে পারি, মুক্তক ছন্দ বা মুক্তক রীতি বলতে পারি, বা মিশ্র ছন্দ বা মিশ্র রীতি বলতে পারি। এটি আমাদের ইচ্ছার ব্যবহার। তবে হ্যাঁ, যেহেতু মৌলিক হচ্ছে পদ্ম ছন্দ, এটি আমাদের মাথায় রাখতে হবে। এটির থেকেই এই ৬টি ধারা আবির্ভাব হয়েছে আমাদের ধাবমান। পদ্য ছন্দ থেকে ৬টি ধারা, এগুলো কিন্তু সব নির্দিষ্ট রীতি দিয়ে লিখতে হয়। এগুলির কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম আছে, এটি কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে নয়। যে অমিত্যাক্ষর এটিও একটি নির্দিষ্ট নিয়ম আছে, হয়তো যে আহ, পরিপূর্ণটা ফলো করে না, একটি নিয়ম অনুসরণ করতে হয়। মুক্তকের ক্ষেত্রেও যে মুক্তকের দুইটি আছে, অধ্যায় আছে, যে একটা আছে নির্দিষ্ট মাত্রা মিল জনিত মুক্তক ছন্দ, আর একটা অনির্দিষ্ট মাত্রা মিল জনিত মুক্তক ছন্দ। একটির একটির ছোঁয়া আছে পদ্ম ছন্দের মতো, মানে একটির অনুশীলন বা ধারাবাহিকতা বা এগুলো হবে পদ্ম ছন্দের মতো একটি ভাব থাকবে। এগুলো নিয়ে আলোচনা যখন আসবে তখন এগুলি বিস্তারিত আলোচনা হবে। মুক্তকের দুটি রীতি আছে, সে রীতি নিয়ে আলোচনা হবে। তারপরে যে মিশ্র ছন্দ, এটিও লেখার একটা নিয়ম আছে, এটিও লেখার একটি নিয়ম আছে। এই লেখাটি সেভাবে আমাদেরকে ফলো করে লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে যে আমাদের সাহিত্য বিভাগে যে পদ্মছন্দের ৩টি নাম উল্লেখ করেছে, মানে সেটি মৌলিকভাবে যে নাম তারা ৩টি ঠিক আছে। হ্যাঁ, এই ৩টি মৌলিক নাম। কিন্তু আরো ৩টি আছে। এই ৩টিকে বাদ দেওয়া হলো কেন? এই ৩টিকে সংযোজন করতে হবে। আর ওখানে আমাদের শুরুতে বলতে হবে মৌলিক ছন্দ ২ প্রকার, পদ্য ছন্দ এবং গদ্য ছন্দ। মৌলিক ছন্দ যদি আমরা ৩ প্রকার বলি, এটা কিন্তু ঠিক না। মৌলিক ছন্দ ২ প্রকার, পদ্য ছন্দ এবং গদ্য ছন্দ, এটি উল্লেখ করতে হবে। তারপরে পদ্য ছন্দের রীতি, গদ্য ছন্দের রীতি, বা পদ্য ছন্দ কিভাবে আরো কোন কোন ক্যাটাগরিতে গঠিত হয়েছে, বা গদ্য ছন্দ কোন কোন ক্যাটাগরিতে গঠিত হয়েছে, এভাবে উল্লেখ করে দেওয়া দরকার। এভাবে সংস্কার করা দরকার, সংশোধন করা দরকার। যাই হোক, এটা তারা করুক, না করলে নাই। আমি যেটা বুঝি, আমার এই বুঝটাকে যদি কেউ খণ্ডন করতে চায়, তাকে তো বুঝ দিতে হবে, আমাকে তো বুঝাতে হবে। আমাকে না বুঝালে আমি তো আর তার কথাটা মানতেছি না। আমাকে আমাকে ওপেনলি বুঝাক, আমার বা সে ছন্দের ধারাবাহিকতায় বুঝাক, বা বাংলা সাহিত্যের ধারাবাহিকতায় বুঝাক, বা সে আপনার সেই ইয়ার থেকে সেই প্রাকৃতি মানে যে প্রাচীন থেকে যেগুলো আছে এই ধরনের বিষয়গুলি দিয়ে বুঝাক। আমাকে বোঝাতে হবে, সংস্কৃতি দিয়ে বুঝাক বা চর্চাপদ দিয়ে বুঝাক। আমাকে না বোঝালে আমি বুঝবো কিভাবে? আমাকে তো বুঝতেই হবে, আমাকে বোঝাতেই হবে, তবেই না আমি বুঝবো। না বোঝা পর্যন্ত আমি আমার এই কথার মধ্যে অটল থাকবো যে এগুলি
মানে গবেষণায় উঠে এসেছে, এগুলিকে আপনাদের সংস্কার করে দিতে হবে। সংস্কার করে না আনলে আপনারা এই বিষয় নিয়ে অজ্ঞতা থেকে যাবেন বা আপনাদের এই বিষয় নিয়ে ধারণা কম আছে। এটি আমি বলব যে এখান থেকে আপনারা এনালাইসিস করেন। আপনারা আমার এই আলোচনা থেকে এনালাইসিস করেন বা আমার কথাগুলো থেকে এনালাইসিস করেন বা আমার এই কথাগুলোর মধ্যে ভুল আছে, ভুলগুলো প্রমাণ করে দেন। যে তোমার এই কথার মধ্যে ভুল আছে। তুমি এটা ভুল বলতেছো, ভুল বলবে। হ্যাঁ, আমাকে এটা প্রমাণ করে দেন। তখন না আমি মানব। যদি আমাকে ভুল প্রমাণ করে দিতে না পারেন, তাহলে আমারটা অবশ্যই মানতে হবে। এগুলো সংশোধন করতে হবে। আর যদি সংশোধন না করেন, আমি কি বলছি সংশোধন করতে হবে? এটা আমি আমার বলা যে এই ছন্দরীতি বা কবিতা লেখার রীতি সাহিত্য বিভাগ থেকে এই নামগুলোকে পরিবর্তন করতে হবে। এটি নতুন করে অনুসরণ বা এটি নতুন করে সংযোজন করতে হবে। এগুলো নতুনভাবে রূপান্তরিত করতে হবে এবং কি আমাদের যারা ছাত্রছাত্রী আছে এদেরকে এই নতুন ধারাটা বুঝিয়ে দিতে হবে। যাই হোক, উম আলোচনার কিছুতেই যেতে পারলাম না। আমি বলছি যে ছন্দ আলোচনা অনেক সময় লাগবে, অনেক আ পর্ব লাগবে। কখন যে শেষ হবে আমিও নিজে জানি না। তো আমার যে ওস্তাদ বা আমরা যার কাছ থেকে শিখেছি, তারা বলেছে যে, "ভাই এটা তো একটা সাগরের সাগর। কবিতার ছন্দ বা সাহিত্য শাখা, এটি সাহিত্য শাখার যে একটি যে কবিতা হচ্ছে প্রধান স্তম্ভ। কবিতা হচ্ছে কি? প্রধান স্তম্ভ। সাহিত্য শাখার অনেকগুলো শাখা আছে। আস্তে, আস্তে অনেক বাড়তেছে। আমরা আগে মৌলিক ৩-৪ টি জানছিলাম। যেমন সর্বপ্রথম কবিতা, কবিতা থেকে আবার ছড়া, এখানেই ২ টি আছে। তারপরে জানছিলাম প্রবন্ধ, আ এটির আগে ছিল গল্প, কবিতার পরে গল্প, গল্পের পরে প্রবন্ধ, প্রবন্ধের পরে উপন্যাস। এখন অনেকগুলা ফিচার-মিচার অনেক কিছু মানে স্মৃতিকথা অনেকগুলা এর শাখা আছে। মানে এগুলা বিস্তার আছে। এগুলা পর্যায়ক্রমে মানে বৃদ্ধি পাচ্ছে। যেমন যে আমাদের এই সৌরজগতে যেমন অ্যা গ্যালাক্সি, মিল্কি ওয়ে এগুলি যেমন মানে বৃদ্ধি পাচ্ছে, আসমান এমনি করে যে সাহিত্য জগতের মাঝে নতুন, নতুন অনেকগুলো বৃদ্ধি পাচ্ছে। যাক যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেহেতু গবেষণার দ্বার উন্মুক্ত হচ্ছে, গবেষণার দ্বার বৃদ্ধি পাচ্ছে। এই গবেষণালব্ধ কথাগুলো আপনাদেরকে মানতেই হবে। মানবেন না সমস্যা নেই। কিন্তু যে আপনারা এভাবেই পড়ে থাকুন থাকেন। তবে আমি তো সঠিকটা আমি বলব। হ্যাঁ, যাই হোক, তো আমরা এখান থেকে একটি বিষয় আজকের এই আলোচনা থেকে একটি বিষয় আ বুঝতে পারলাম যে ছন্দ মানেই নয় নির্দিষ্ট মাত্রা মিল, নির্দিষ্ট নিয়ম-কানুন, কলা-কৌশল। আমি ছন্দ কি এটির ১ম এই বলেছি, এটি হচ্ছে আনন্দদায়ক বস্তু, তৃপ্তিদায়ক বস্তু, তারপরে আবেগে আপ্লুত হওয়ার বস্তু, তারপরে ইমোশনাল হওয়ার বস্তু। মানে এইগুলি, এগুলো হচ্ছে কি ছন্দের। এর ব্যাখ্যাগুলোও দিয়েছি। আর নতুন করে উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ, যেহেতু ছন্দ রীতি ২ টি আমাদের একটা পদ্যরীতি আছে, একটি গদ্যরীতি আছে বা পদ্য ছন্দ বা গদ্য ছন্দ। এই ক্ষেত্রে আমাদের পদ্য ছন্দের ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট কাঠামো, নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে হবে। নির্দিষ্ট নিয়মগুলো ফলো করতে হবে। এগুলোর কোনো পরিবর্তন নেই। হ্যাঁ? নিয়মের পরিবর্তন যেমন অক্ষরবৃত্তের ক্ষেত্রে ৩ টি নিয়ম আছে। এই তো আলোচনা আসলে বাড়িয়ে যাচ্ছে অনেক। অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে ৩ টি নিয়ম আছে মানে মাত্রা গণনার নিয়ম। হ্যাঁ, সেটি আমার আলোচনায় উল্লেখ আছে। হয়তো এই আলোচনায় কোনো এক সময় গেলে এই বিষয় নিয়ে তবে যেহেতু কথাটা উঠে এসেছে বলে দেই। একটি হচ্ছে আমাদের প্রাচীন নিয়ম আছে। এটি হচ্ছে আমাদের প্রাচীন নিয়ম। সেটি আমরা অনেকেই বলে এটি আ সংস্কৃত থেকে এসেছে। কেউ বলে এটা চর্যাপদ থেকে এসেছে। যাই হোক, এটি আমাদের প্রাচীন নিয়ম। এটি আমাদের ঐতিহ্য নিয়ম। এরপরে নিয়ম যেটা পরিবর্তন হয়েছে আমাদের সান্দর্শিক আ অধ্যাপক আ প্রবোধচন্দ্র সেন এর যে অ্যা ১৯ শতাব্দীর পরে এটি মানে উনার আমি যে বই থেকে যেটা পেয়েছি ১৯২২ সালে ১৯২২ সালে উনি অক্ষরবৃত্ত ছন্দে একটি মানে অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনার একটি নতুন ফর্মুলা, নতুন নিয়ম তৈরি করে। সেটি একটি নিয়ম। এই নীতিগুলা রীতিগুলি কি? এই নিয়মগুলো কি? এইগুলি নিয়ে আলোচনা করতে চাই। এগুলো ব্যাপক বিস্তারিত আলোচনা। এগুলো পরে যখন অকৃত ছন্দের ক্ষেত্রে যাব তখন এগুলা আলোচনা করব। এটি একটি মানে ১৯২২ সালের দিকে প্রবোধচন্দ্র সেন
উনি একটি নিয়ম মাত্রা গণনার নিয়ম সৃষ্টি করে। এই নিয়মটা সৃষ্টি করার পরে আগের নিয়ম হয়তো বাদ যায় বা অনেকে ফলো করছে বা অনেক কবিতা আছে, ওগুলো পরের আলোচনা। তারপরে ওনার যাওয়ার পরে উম আমাদের আর একজন প্রবীণ ব্যক্তি অ্যা অ্যা কবি মজুমদার। উনি উনি ওনার একটি নীতি, উনার সম্ভবত উনি ১৯৮৮-৮৯ এই ধরনের বা ৬৭ সঠিক মানে এইভাবে হবে ৫০ এর ঊর্ধ্বে। মানে প্রবোধচন্দ্র সেনের সমাপ্তির শেষ দিকে। প্রবোধচন্দ্র সেন তার সমাপ্তি তার পৃথিবী থেকে বিতাড়িত হওয়ার বা তার পরকালে যাওয়ার বা পরজমিনে যাওয়ার ওই সময় একটু আগে অথবা পরে যে কবি মজুমদার উনি একটি নীতি তৈরি করছে। তো এই নীতিগুলো হচ্ছে এটি মৌলিক বেসিক ধারণা দিয়ে ১ম টি ছিল অক্ষরের রীতি। আর এই অক্ষরের রীতি থেকে অক্ষরবৃত্ত নামটি এসেছে। এই নিয়ে আলোচনা পরে করব। তারপরে আমাদের যে প্রবোধচন্দ্র সেন উনি যে রীতিটা আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে কি আমার আ বদ্যাক্ষর এবং মুক্তাক্ষরের রীতি। বা মুক্তস্বর এবং বদ্ধস্বরের রীতি। উনি ওখানে উনার এই ক্ষেত্রে বলছিল কলা, ১ কলার ২ কলা। মানে বদ্যাক্ষর ২ কলা আর মুক্তাক্ষর ১ কলা। উনি ওনার বইয়ের ভাষায় এভাবে লেখছে। তারপরে যে কবি মজুমদার আ উনি উল্লেখ করেছে মাত্রার নিয়মে। মানে শব্দের উপর যদি মাত্রা থাকে তাহলে ওনাকে একটি মাত্রা দিতে হবে। সেক্ষেত্রে যদি একটি একটি বর্ণের ক্ষেত্রে যদি ৩ টা মানে একটি অক্ষরের ক্ষেত্রে একটি মাত্রার উপর মানে অ্যা যে মাত্রাটা দাঁড়িয়ে মাত্রার নিচে যে কয়টি অক্ষর বসুক না কেন সেটি এক মাত্রায়। এতে সামনের পর্বে আমি এইগুলি নিয়ে মানে কবিতা আবৃত্তির মাধ্যমে এবং কবিতার মানে লেখার মাধ্যমে আমি এভাবে পাঠ্যপুস্তকে লেখার মাধ্যমে আমি এ মানে বলে দেব আ যে মানে এখানে মানে উনার হিসাবে, কবি মজুমদারের হিসাবে এখানে মাত্রার হিসাবটা কেমন ছিল? তারপরে আপনার প্রবোধচন্দ্র সেনের মাত্রার হিসাবটা কেমন ছিল? তারপরে আপনার যে আমাদের যে ম্যা প্রাচীন যে রীতিটি যেটা অনেকে বলে চর্যাপদ থেকে এসেছে, সংস্কৃত থেকে এসেছে। তারপরে আমাদের আরো আর্য মানে এই ধরনের অনেক ভাষার তো আবির্ভাব তো অনেক, অনেক পরে বাংলা ভাষার মানে আছে। এই ইতিহাসগুলো অনেকবারই পড়েছি। সঠিকভাবে মনে থাকে না। যাই হোক, তো এই বিষয় নিয়ে পরে আলোচনা হবে। আজকে আমরা একটি বিষয় যে ক্লিয়ার হলাম যে ছন্দ আ ২ ভাবে গঠিত হয়। একটি নির্দিষ্ট নিয়মে গঠিত হয়, একটি অনির্দিষ্ট নিয়মে গঠিত হয়। এ যে আ আমার মানে আলোচনার মধ্যে একটি বিষয় ফুটিয়ে উঠেছে যে ছন্দ মানে কবিতা, কবিতা মানে ছন্দ। কবিতা যদি থাকে তাহলে ওই কবিতার মধ্যে ছন্দ আছে। ছন্দকে যেটাকে বলি সেটাকে কবিতা বলতেই হবে। হ্যাঁ, ছন্দ নাই এমন কোনো কবিতা নেই। সেটি গদ্য হোক আর পদ্য হোক, যেকোনো কবিতা হোক না কেন ছন্দ আছে, আছে, আছে। এটাই আমার আজকের আলোচনায় ফুটে উঠেছে। এইগুলো নিয়ে আপনারা এনালাইসিস করতে পারেন বা এইগুলো নিয়ে আপনারা মানে রিসার্চ করতে পারেন বা বই পুস্তকের সাথে বর্তমান যে আমার বিজ্ঞান ভিত্তিক যে আলোচনাটা, আমার যে গবেষণালব্ধ আলোচনাটা, এই আলোচনাগুলো আপনারা এনালাইসিস করে দেখতে পারেন যে আলোচনার মধ্যে কোথায় ত্রুটি আছে কিনা। তবে হ্যাঁ, যদি আমার ধরেন যে তোমার তো কথায় ত্রুটি, আমার তো কথা স্পষ্ট হয়ই না। এটা তো আমি আগেই বলেছি কেন আমার জন্মতে আমি যখন ছোট ছিলাম, তখন আমি নাকি আগুনের কয়লা মুখে দিয়েছিলাম। ওই সময় আমার নাকি জিভা পুড়ায় গিয়েছিল। এই জিহ্বা পোড়া যাওয়ার কারণে আমার কথাটা তখন থেকে অস্পষ্ট হয়ে আছে। আমি এই কথাটা স্পষ্ট করার জন্য, আমার এই বাক্যগুলো স্পষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছি। মানে যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এটুকুই মানে আমার অনেক কষ্টের ফসল। এইটুকু আমার কষ্টের ফসল। তবে সব মিলিয়ে এইটি হয়তো জন্মগত সমস্যা হতে পারে বা এটি আমার ওই যে ছোটবেলার যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণেও হতে পারে। এটি আমি সঠিকভাবে বলতে পারব না। তবে এখন আমি যে অবস্থায় আছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে আছি। আপনারা যদি আমার এই কথা না বোঝেন, আপনারা যে আমাকে ওই এক ভাই আজকে বলছে যে আমি তোমার কাছ থেকে কি শিখবো? মানে ওই যে কবিতা মানে এভাবে একটা সে ব্যঙ্গমূলক কথা বলছে। যাই হোক আমি ওই ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি উনার মতো করে বলছে। তো আসলে মানুষের তো জন্ম
লগ্ন যদি সমস্যা হয়ে থাকে বা যদি কেউ দুর্ঘটনাজনিত কোনো ট্র্যাজেডির মধ্যে শিকার হয়ে থাকে, আমাদের অনেক ব্যক্তির গা পুড়ে গেছে, ঝলসে গেছে, সাদা হয়ে গেছে। যেকোনো আগুনে লেগে তাদের এই অবস্থা হয়ে গেছে। তো উনি এটা তো দুর্ঘটনা, ট্র্যাজেডি। হ্যাঁ? তাহলে আমারও এমন হতে পারে। এ নিয়ে আমাকে তিরস্কার করার কি আছে? উপহাস করার কি আছে? ব্যঙ্গ বিদ্রূপ করার কি আছে? যদি এটা করেই থাকে, যদি এটা মানে করেও থাকে, আমি তো কষ্ট পাবো না। আপনারা আমাকে যতই অপদস্থ করবেন, আমি অপমান নিলাম না। আমি অপদস্থ হলাম না। আমি আমার ধারাবাহিকতা এগিয়ে গেলাম। আমি আমার আলোচনা চালিয়ে গেলাম। আমি আমার লেখা লিখে গেলাম। আপনারা পড়লে পড়বেন, না পড়লে নেই। তার মানে কি আমি আপনারা পড়বেন না, আপনারা শুনবেন না। আমি আমার এই এ সাধনা, আমি আমার লেখা, আমি আমার অনুশীলন বন্ধ করে দেব? বা আপনারা আমাকে এমন কিছু কথা বলবেন, এই কথার আঘাতে আমি আমার এই সাহিত্য চর্চা বন্ধ করে দেব? এ তো আমার আজকের একদিনের চর্চা না। সেই ২০০৮ সাল থেকে চর্চা। এটা কি আপনাদের এই যে এক কথায় ২ কথায় আমি এটা বন্ধ করে দেব? আপনারা কি এটা মনে করে নেন? এটা কখনো আনপসিবল। কখনো পসিবল হবে না। হ্যাঁ, এই রক্তের সাথে এই সাহিত্যের যে মানে ধারাটি, এটি একটি ধারা না। সাহিত্যের ধারা অনেকগুলি। ইসলামিক লেখাও একটি সাহিত্যের ধারা। প্রবন্ধ লেখাও একটি সাহিত্যের ধারা। উপন্যাস লেখাও একটি সাহিত্যের ধারা। গল্প লেখাও একটি সাহিত্যের ধারা। তারপরে আরো যত কিছু আছে স্মৃতিকর্তা, কিসার এই ধরনের যত কিছু সব সাহিত্য সেটা। আপনি যে শাখায় বেছে নেন না কেন, আমার ভালো লাগে আমি কবিতা শাখায় বেছে নিয়েছি। আমার ভালো লেগেছে আমি প্রবন্ধ শাখায় বেছে নিয়েছি। আমি ভালো লাগে আমি ইসলামিক শাখা বেছে আমি ৩ টে ধারা আমার কাছে পছন্দ হয়েছে। একটা হচ্ছে কি কবিতা আমার এটা পছন্দ হয়েছে আমি এটা এই শাখাটা বেছে নিয়েছি। আমার আরেকটি পছন্দ লাগছে প্রবন্ধ। আমি এই শাখাটা বেছে নিয়েছি। আমার আরেকটি পছন্দ লেগেছে ইসলামিক চিন্তাধারা। আমি এটিও বেছে নিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলামিক আমার অনেক বই আছে। আমি অনেক বই লিখেছি। কিন্তু অর্থের কারণে ওগুলো প্রকাশ করতে পারি না। এইটাই বড় ব্যর্থতা। তবে এই ব্যর্থতার যে আপনারা Facebook আছে, এই ব্যর্থতার দ্বার মানে মুছে গেছে। না পারি প্রকাশ করতে বই আকারে। অনেকগুলি বই আছে কিন্তু প্রকাশ করতে পারি না অর্থ সংকটের কারণে। কিন্তু আমার তো অনলাইন আছে। অনলাইনের মধ্যে আমার যে কষ্টটা, পারলাম না। বই মোড়ক দেখতে পারলাম না। আমার তো লেখাগুলো থাকবে অনলাইনে। আমার যদি আইডি থাকে তো আমার লেখাগুলো তো থাকবে। এটাই আমার স্মৃতি। এটাই আমার ইতিহাস। কোনো এক সময় কেউ এই অনলাইন থেকে আমার লেখাগুলো সংগ্রহ করবে। এটুকু আশা করি। যদি যদি মহান সৃষ্টিকর্তা ওই পর্যায়ে আমাকে নিয়ে যায়। আজকের আলোচনা এই পর্যন্ত এখানেই সমাপ্তি করে দিলাম। পরবর্তী ছন্দ বিষয়ে আলোচনা যতদিন পর্যন্ত ছন্দ সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার না হবে, ততদিন পর্যন্ত আমি অন্য কোনো বিষয়ে যাব না। ছন্দ সংক্রান্ত বিষয়গুলো আ উপস্থাপন করার চেষ্টা করব। আর এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই করবেন। এগুলোর উত্তর দেওয়া থাকবে। এই আপনাদের প্রতি একটি আবেদন থাকলো যে আপনারা শুনলেন, প্রশ্ন মনে জমা হইলো কিন্তু বললেন না। এটি নয়। প্রশ্ন করে দিবেন। এর উত্তর আপনাদের মানে মানে আপনাদের মনস্ফূর্ত হোক আর না হোক, সেটা যদি আপনাদের চিন্তনশীল হন, তাহলে আপনাদের ওই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাবে। আর যদি না হন সেই ব্যাপারটা ব্যতিক্রম। তো যাই হোক, এই পর্যন্ত আজকের রাত্রি শুভরাত্রি সবার প্রতি রইলো। সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।